দেখতে পাচ্ছ এটা আমার পটলের জমি। এখানে আমার গাছগুলিতে মাচা কিন্তু পটল পরিপূর্ণ এখন ফুল হচ্ছে। শীতকালে যেহেতু হবে না, সেই জন্য আমি শীতকালীন ক্ষেত্রে আমি মাচা লাউ না করে এই মাটিতে লাউ করব। কারণ আমি যদি মাচায় দিই তাহলে পটলের মাচা নষ্ট হবে, নানান সমস্যার সৃষ্টি হবে, ফাল্গুন মাসে আমি পটল তুলতে পারবো না। তাহলে আমরা যদি গ্রাউন্ডে অর্থাৎ এই মাটিতে আমরা যদি লাউ চাষ করতে পারি তাহলে এখান থেকে আমরা প্রচুর ইনকাম করতে পারবো শীতকালীন ক্ষেত্রে। এখন লাউয়ের 4 টাকা 5 টাকা, আজকে কিন্তু 7 থেকে 8 টাকা পিস গেছে। এবং কিছুদিন বাদে এখন যেহেতু লাউয়ের দাম নেই, কদিন আগে 3 টাকাও ছিল, লাউয়ের যেহেতু দাম নেই আমাদের ইন্ডিয়াতে, কিছুদিনের মধ্যে সব চাষিরা কিন্তু গাছ কেটে দেবে। এতে করে শীতকালীন ক্ষেত্রে লাউ তেমন পরিমাণে থাকবে না। ফলে কিন্তু এই লাউ শীতকালীন ক্ষেত্রে প্রচুর পরিমাণে যারাই করবে অল্প করে প্রচুর দাম পাবে। তাই বর্তমানে আমি আমার জমিতে হাড় বিকাশ দিয়ে দিয়েছি, ক্রপ ঘাস মারা দিয়ে দিয়েছি। এই ঘাস, এই আগাছা কিন্তু ক্রপ ছাড়া অন্য কোনো ঘাসে কিন্তু অন্য কোনো আগাছায় মরে না। এমনকি আমি এই গাছের গোড়ায় কিন্তু দিইনি, আমার গাছের গোড়া বাদে আমি কিন্তু এই খোলে দিয়ে দিয়েছি, যাতে করে আমার এই ধরনের আগাছাগুলি মারা যায়। এবং তার সাথে সাথে আজকে আমি দানা বপন করব, আর সেটাও কিন্তু আমি দানাটা নিয়ে চলে এসেছি, যা তোমাদের আমি কিন্তু দেখাবো। আমার বীজটা এখনও পর্যন্ত ভিজানো রয়েছে, দেখো জলে আমার কিন্তু এখনও পর্যন্ত ভিজানো রয়েছে। আমার বীজটার নাম দেখতে পাচ্ছ স্পিয়ান সুলতান। এই দেখো স্পিয়ান অ্যাগ্রো লিমিটেড, বাংলাদেশের একটা কোম্পানি, সুলতান হাইব্রিড লাউ, বাংলাদেশের কোম্পানি সুলতান। এই লাউয়ের বীজটা কিন্তু বর্তমানে আমাদের দেশে আসছে। এটা কিন্তু 55 থেকে 60 দিনে ফলন দেয়, অর্থাৎ 55 থেকে 60 দিন মিনিমাম সময় লেগে তারপরে কিন্তু ফলন দেয়। তাহলে এটা কী মাস তোমরা জানো? প্রায় কার্তিক মাসের 15 তারিখ আসতে গেছে, প্রায় 15 তারিখে চলে এসছে। 15 তারিখের হয়তো বেশিও হতে পারে, আমার ঠিক জানা নেই। তাই এই মাসে যদি আমরা ধরে নিলাম আজকে 15 তারিখ, ধরে নিলাম সাপোজ আজকে কিন্তু 16-17 তারিখও হতে পারে, তাহলে কিন্তু এখনও কিন্তু 15 দিন সময় রয়েছে এদিকে, এবং সেই সঙ্গে সঙ্গে অগ্রহায়ণ মাস পুরো যাবে। তারপরে কিন্তু পৌষ মাস থেকে ধরন পাবে, পৌষ এবং মাঘ মাস ধরন পাবে। পৌষ এবং মাঘ মাসের পর এই লাউ গাছ আমি কেটে দেবো, মাটি থেকে পুরোপুরি কেটে দেবো। তার পরবর্তীতে ফাল্গুন মাস থেকে এই পটলের আবার কিন্তু যত্ন নিতে শুরু করব, কারণ শীতকালীন ক্ষেত্রে যেহেতু আমাদের পটল হবে না। তাই কিন্তু যারা লাউ চাষ করতে চাও তারা আমার মতো স্পিয়ান সুলতান এই বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এই বীজটা চাষ করতে পারে। এই বীজটা যারা নিকটবর্তী স্টোরে পাচ্ছেন না, আমাদের কাছে যোগাযোগ করবেন। এরকম গোল লাউ হবে এবং প্রচুর পরিমাণে ধরুন, একবার চাষ করলে আপনি বারে বারে চাষ করতে ইচ্ছুক হবেন। তাই আমরা কিন্তু এই লাউটা মাটিতে কিন্তু চাষ করছি, মাটি মাচায় সব জায়গায় এই লাউ চাষ করা যায়। আপনার ইচ্ছা খুশি মতো আপনি চুজ করে নেবেন বা চাষের কিন্তু উপযুক্ত স্থান খুঁজে নেবেন। এবার চলুন বন্ধু, আমি কিভাবে চাষ করছি সেটা তোমাদের চাষের পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা কিন্তু সমান্তরাল জমিতেও করতে পারো। পটলের মাচার মতো ডাড়া করে 5 হাত অন্তর অন্তর একটা করে ডাড়া করে নেবে, এবং তার পরবর্তীতে দানা বপন করবে। জমি তৈরির সময় কিছু পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এবং কিছু পরিমাণে তোমরা নাইট্রোজেনযুক্ত সার, যে কোনো সার পুনঃ সুফলা দিয়ে তার পরবর্তীতে জমিটা তৈরি করে নিয়ে মাদা তৈরি করে চাষ করতে পারো, ঠিক আছে? বা মাদাই যদি মাদা তৈরি করে নাও, মাদা তৈরি করে নিয়ে কিছু পরিমাণে সেখানে 14-35 সার দিলে, এবং দেওয়ার পর সেখানে জলসেচ দিয়ে মিনিমাম 4 থেকে 5 দিন ওয়েট করতে হবে, যে রাসায়নিক সারের যে অ্যাকশন মাটির ভিতরে প্রবেশ করবে। তার পরবর্তীতে 7 দিন পরে দানা বপন করতে হবে। আপনি যদি শুধু মাদা তৈরি করলেন, সার দিলেন এবং 7 দিন পরে দানা বপন করলেন, এতে থেকে আপনার কিন্তু চারার যে গাছগুলি বার হবে, গোড়া পচে গাছ কিন্তু মারা যাবে। বা সার দিয়ে যখনই বপন করবেন সঙ্গে সঙ্গে বীজ একটা থেকে অঙ্কুরোদ্গম হবে না, হলেও কিন্তু চারা বীজগুলি পচে যাবে। তাই কিন্তু একটা নিয়ম আছে, রাসায়নিক সার যেহেতু ব্যাপক পরিমাণে ক্ষতি করে। তাই আমি কিন্তু লাউয়ের দানা এখনই কিন্তু বপন করবো। সেজন্য বীজটাকে আমি ছেঁকে নিচ্ছি, আমার বীজটাকে অর্থাৎ জলটাকে আমি ফেলে দিচ্ছি। খুব দ্রুত জলটাকে ফেলে দিয়ে আমি কিন্তু এখনই বপন শুরু করব। তোমরা দেখতে থাকো। আমি জলটাকে ফেলে দিচ্ছি এবং দিয়ে কিন্তু কিছু পরিমাণে আমি রোদে কিন্তু এটা শুকাবো। একটা বীজ পড়ে গেছে, আমি জলটাকে ফেলে দিই ভালো করে। আমি এই প্যাকেটটার পরে দিয়ে দিই, জলটা পড়ে যাচ্ছে। এবার আমার লাউয়ের দানাগুলিকে আমি ছেঁকে নেব, নিয়ে কিন্তু একটা পাত্রে তুলবে এবং তার পরবর্তীতে আমি দানাগুলিকে বপন করা শুরু করব। এই দেখো স্পিয়ান সুলতান লাউয়ের দানা, দেখো লাউ দানা একেবারে কিন্তু লালচে হয়ে থাকে, পুরো লালচে হয়ে থাকে। একটুখানি আমি রোদে শুকাতে দেবো, একটু বেশি না, 5 মিনিট রোদে শুকাতে দেবো। বেশি আবার রোদে শুকিয়ে গেলে তখন কিন্তু বীজের ভিতরে যেটা থাকে, যেটা কাঁচা হয়, সেটা কিন্তু শুকিয়ে যায়, পরবর্তীতে কিন্তু চারা বার হয় না। বেশিক্ষণ রাখা যাবে না, 5 থেকে 10 মিনিট একটু রোদের ভিতরে এভাবে রেখে দিলে, আমি 50টা দানা বপন করছি 5 কাঠা জমিতে। 100টা দানার উপরে কিন্তু লাগবে, যাতে সমান্তরাল জমি আছে। যেহেতু আমি এখানে পাতলা পাতলা দেবো, আমি মাদা তৈরি করব। আমার প্রত্যেকটা এই যে বেড দেখতে পাচ্ছ, এই বেডে আমি প্রত্যেকটা অংশে
5টি করে মাদা তৈরি করব, এতে করে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ এত বড় বান, এই বানের যদি ওই মাথায় একটা চারা এবং এই মাথায় যদি একটা চারা থাকে, এতে করে লাউ চাষে হয়ে যায়। বেশি পরিমাণে কিন্তু গাছ লাউ গাছে লাগে না। ঠিক আছে, তাই চলো আমরা এবারটা বীজটা বপন করতে লাগি, তোমরা দেখতে থাকো। আমরা মাদা তৈরি করে নেব। মাদা কীভাবে তৈরি করছি, আমি যেহেতু পটলের জমিতে চাষ করছি, সার টার সেটা এর আগে অনেক দেওয়া রয়েছে, সেহেতু আমি কোনো রকম সার ব্যবহার করব না। আমি মাদা তৈরি করার পর চারা বড় হবে, 20 দিন বয়স হবে, তারপরে সেচ দিয়ে সার দেব। ঠিক আছে, তার আগে কিন্তু আমি এখানে সার দেব না। আমি মুখটাই নিয়ে এসেছি, মুখটাকে একটুখানি রোদে রাখতে হবে শুকানোর জন্য। মুখের ভিতরে একটু জল রয়েছে, সেটাকে ঝেড়ে নিচ্ছে। দেখি এবার বীজটাকে বপন করি। চলো, মাদা কীভাবে তৈরি করছে দেখো। আমি 5 মিনিট রেখে দিয়েছে, বীজটা ভালোই পরিমাণে কিন্তু এটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো ভাব এসছে। আর একটু শুকাই, তারপরে ভিডিওতে ফিরে আসছি। বীজটা শুকাতে থাক, তার মধ্যে আমি কয়েকটা তথ্য তোমাদের মাঝে শেয়ার করি। যারা কিন্তু আমার মতো মাটিতে লাউ চাষ করতে চাও, তারা কিন্তু পটলের মাচার নিচে, কাকুলের মাচার নিচে, কুদ্রি মাচার নিচে শীতকালীন ক্ষেত্রে কিছু বেচা কেনার জন্য এটা তোমরা করতে পারো। এজন্য তোমরা বাজারে গিয়ে এসপিহানি অ্যাগ্রো লিমিটেড এই বীজটা ক্রয় করবে। সুলতান হাইব্রিড লাউ, 55 থেকে 60 দিনে ফলন। দেখতে পাচ্ছ বীজটার আমাদের ইন্ডিয়াতে যেহেতু প্যাকেজিংয়ের রয়েছে, দেখো 99% এর লেখাই রয়েছে। এবার দেখো 2025-এ এটা হয়েছে, আর এক্সপায়ারি ডেট 2027। এর মারাফ দেখতে পাচ্ছ 10 গ্রামের একটা বীজ, 180 টাকা লেখা আছে। এই দাম চলছে বর্তমানে বাজারে, তাই তোমরা কিন্তু এটা ক্রয় করতে পারো। চলো, আমার এবার বীজটা ভালো পরিমাণে শুকিয়ে গেছে, এবার দানাটা আমি বপন করব। এক একটা দানা কিন্তু লাউয়ের দানা, এখানে 50টা আছে, এবং সেটার কিন্তু যদি আমার ইন্ডিয়ান হিসেবে রুপিতে ধরি 2 টাকার ওপরে কিন্তু দাম এক একটা দানা। ঠিক আছে, বুঝতে পারছো, প্রচুর দাম। চলো এবারটা আমরা বীজটাকে বপন করি। প্রথম অবস্থায় আমি মাদা তৈরি করব এখানে, এই স্থানে, অর্থাৎ এখানে করলে চারাটা হলে ওই দিকেও চলে যাবে, এদিকেও যাবে। 5টা মাদা করব। প্রথম মাদা এরকম জায়গায় তৈরি হবে। এই যে প্রথম মাদা এই জায়গায় করছে, প্রথম মাদা এই জায়গায় তৈরি হচ্ছে। অর্থাৎ এই দেখো আমার যে পানির যে খুঁটো রয়েছে, খুঁটো বরাবর, কারণ আমি যখন পাশি টানবো তখন কিন্তু এই সোজা করে আমার গোড়া শুদ্ধ এই সোজা করে আমি পাশি টানবো। এই জন্য একটু গোড়ার কাছাকাছি দিকে, বেশি দূরে না, একটু কাছাকাছি দিকে দেবো। আবার কিন্তু আমি ওই গোড়ার মাঝখানের দিকে দেবো না। ঠিক আছে, মানে এই গাছ সোজাসুজি করে দেবো, যাতে আমি ঘাস মারা দিতে পারি, বিষ স্প্রে করতে পারি, নানান কাজে কিন্তু যাতে আমার এটা দরকার লাগে। ঠিক আছে, চলো আমি ঘাসগুলোকে তুলে দিই, সরিয়ে ফেলে এবার আমি যেহেতু এক হাতে করছি, আমি মাটিটা ভালো করে তৈরি করে নিচ্ছি। মাটিটা ভালো করে ঝুরঝুরে করে নিই, এবং এর পরবর্তী আমি প্রত্যেক মাথায় 2টি করে দানা দেবো, তার বেশি দেবো না, কারণ 2টির ভিতরে 1টি করে গাছ বার হলেই যথেষ্ট। লাউয়ের দানা বপনের ক্ষেত্রে, বীজ বপনের ক্ষেত্রে কোন মাথা রাখতে হবে অনেকেই জানে না। এই যে এই মাথা, এই হলু মতো, এই দেখো ঢেউ খেলানো মাথাটা উপরে, এই যে ঢেউ খেলানো মাথাটা উপরে, এবং হলু মতো যে মাথাটা সেটা নিচের দিকে দিতে হয়। সে যে কোনো ফসলের ক্ষেত্রে হুল মাথাটা নিচের দিকে দিতে হবে। বিসমিল্লাহ। এটাও এইভাবে আমি 2 দিকে 2টো দিয়ে দিলাম, এই একটা আর এই একটা দিয়ে আমি হালকা পরিমাণে মাটি দিয়ে দেবো। দিয়ে এটার উপরে কিছু পরিমাণে মাটি এভাবে দিয়ে আমি এটাকে এইভাবে চেপে দেব। এইভাবে কিন্তু মাদা আমি তৈরি করব ধীরে ধীরে, 5টা মাদা করব,
এবং আরেকটি মাদা কিন্তু আরও দূরে হবে, ঠিক আছে। তাই তোমরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, যেহেতু আমার এটা ফুল বপন করতে হবে, প্রায় 12টা 1টা বাজতে গেছে, আমার অনেক সময়ের প্রয়োজন, আবার এই ভিডিওটা তোমাদের মাঝে দিতে হবে। তাই যারা যারা লাউ চাষ করতে চাও তারা অবশ্যই এইভাবে লাউ চাষ করো, তাহলে তোমরা উপকার পাবে। বীজ হিসাবে এই বীজটাই তোমরা চাষ করবে, তাহলে অনেক পরিমাণে উপকার হবে। তো কীভাবে তোমরা শীতকালীন ক্ষেত্রে লাউ চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে জানালাম। তোমরা মাচাও চাষ করতে পারো এইভাবে, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার মতো যারা চাষ করতে চাও নিচে ঘাসমালা দিয়ে দেবে, ক্রুপ দিতে পারো যেন গাছের গোড়ায় না লাগে, গাছের গোড়ায় লাগলে ক্রুপের ক্ষতি করবে। মাঝখানে দিয়ে দিতে পারো সুইপ পাওয়ার, নানা রকম পোড়া ঘাসমালা, সেগুলো ব্যবহার করে। আমার যেহেতু এই ঘাস ক্রুপে ছাড়া অন্য কোনো ঘাসে মরে না, তা আমি ব্যবহার করেছি। আমি ব্যারেলে প্রত্যেক 10 লিটার ব্যারেলে মিনিমাম আমি কিন্তু আমার যে ঢপ রয়েছে 15 লিটার ঢপ, আমার যেহেতু ক্রুপে গাছের ক্ষতি করে, সেই জন্য আমি শুধুমাত্র 50 ml ব্যবহার করেছি, শুধুমাত্র 50 ml। তুমি তোমার মতো ঘাসমালায় বীজ প্রয়োগ করে মাঠটাকে একেবারে ঘাসটাকে মেরে তারপরে বীজটা বপন করতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও।